কয়েকটি নক্ষত্র নিঃশেষে পর্ব সংখ্যা ৭ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। বাসার সেতুকে জিজ্ঞেস করলো, পানি এনেছিস? ঋতু জানে। তখন বাসের ভেতর থেকে একটি পৌরষ কণ্ঠস্বর কানে এলো, ঋতু। এবং একটি শব্দ উচ্চারিত হতে যতটুকু কণ্ঠস্বর নিঃসৃত হয় ততটুকুই যথেষ্ট সেতুর মস্তিষ্কে দ্রোহ তুলতে। সেতু টের পেল তার হাতের আঙুল একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। শরীরটা ঝাঁকুনি খেয়ে ওঠে, ঘেমে গেল। বারবার ঢোক গিলেও এক ফোঁটা লালা পেল না মুখে। এরপর সেতু হাসতে লাগলো। বাসার অবাক হয়ে গেল সেতুর অদ্ভুত হাসি দেখে। না বুঝে বলল, সেতু হাসছিস কেন, কি হয়েছে? সেতু জবাব না দিয়ে হেসেই গেল। তার গা দুলতে লাগলো হাসির ধমকে। সেই কণ্ঠস্বর আবার এলো সেতুর কানে, উঠে আয় ঋতু, একা নাকি? বাসার বলে উঠল, রুয়াদ ভাই। রুয়াদ ইবতেহাজ বাসের দরজায় এসে দাঁড়িয়েছে। উচ্চতা দাবিয়ে রাখতে কাঁধ নত করতে হয়েছে তাকে। সেতু সমানে হ্যান্ড প্রেসিং বলটা হাতের মুঠোয় চাপছে, হাসছে। কপাল ঘেমে গেছে তার। বারবার ঢোক গিলছে আর হাসছে। বাসার জিজ্ঞেস করে, সেতু তুই ঠিক আছিস? কেমন বোধ করছিস? সেতু বুড়ো আঙুলে কপাল মুছে হেসে বলল, ফার্স্ট ক্লাস, অ্যাজ ওয়েল অ্যাজ। সেতু কখনো খারাপ থাকে না আবুল বাসার ভাই, এটা তার বিশেষত্ব। ঋতু রুয়াদকে ধাক্কা মেরে বাস থেকে নামে। ছোট বাচ্চা বোঝাতে এক মমতাময়ী মায়ের ভূমিকায় এসে দাঁড়ায় সেতুর গা ঘেঁষে। আমি সত্যি কল্পনায়ও জানতাম না সেতু, এখানে রুয়াদ ভাইয়ের সাথে দেখা হতে পারে বা একসাথে যাওয়া লাগতে পারে। আমি নিজেই অবাক হয়ে গেছি। সেতু হাসি মুখে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কেন, মৃত মানুষকে জীবিত দেখেছিস যে অবাক হয়ে গেছিস? আমার জানা মতে মরার খবর তো পাসনি কোনো দিন যে দেখে অবাক হতে হবে। চল বাসে উঠি, রাত তো এখানে ফুরিয়ে গেল। সেতুর এই স্বাভাবিকতায় ঋতুর হৃৎপিণ্ড অস্বাভাবিক হারে ধুপধুপ করতে লাগলো। আজও সেতুর বাঁ হাতের পেট বিচ্ছিরিভাবে ছিন্ন ভিন্ন, মাংসগুলো ঠেলে ঠেলে সাদা হয়ে আছে। কামিজের হাতায় ঢাকা পড়া সেই বীভৎস দৃশ্য ঋতুর ছলছল চোখ পুকুর ভেসে উঠল। ঘোলা চোখে সে দেখল সেতু তাকে পাশ কাটিয়ে হাসি মুখে বাসের দরজার দিকে এগিয়ে যাচ্ছে। এই ৪ বছরে সেতুটা বড় হয়ে গেছে, কঠোর নিয়ন্ত্রণ ও নারীসুলভ মাধুর্য এসেছে। সেতু রুয়াদের ২ ইঞ্চখানেক ফাঁক দিয়ে বাসে উঠে গেল, কিন্তু দেখে মনে হবার উপক্রম নেই এত সূক্ষ্ম দূরত্বে এত বড় দেহ সমেত এক পুরুষ যে দাঁড়িয়েছিল। রুয়াদের হাস্য উজ্জ্বল চোখ দুটো সাদা চশমার কাজ গলিয়ে সেতুর হাতের কাঁপুনি, গলার পেশির অস্থির উঠানামা ঠিকই দেখল। বিজ্ঞানের ভাষায় একে প্যানিক বলে। সেই প্যানিককে কাবু করে হাসতে জানে সরণী হক সেতু। বাসে উঠে দাঁড়াতেই বাসটা কড়কড়ে অভিজাত পারফিউমের ঘ্রাণে জড়িয়ে গেল। রুয়াদ মৃদু হেসে চকচকে সিলভার ঘড়িটা উঁচিয়ে দেখল রাত ১২টা ১৪ মিনিট। অড্রিজের ২টো লোক ছিল এই ব্যবস্থাপনার দায়িত্বে। তারা সেতুকে চেনে। দেখি এগিয়ে এলো। বাসভর্তি ছাত্র সেতুকেই দেখছে। সেতু লোক দুটোকে বলল, পেছনে সিট আছে? আছে ম্যাডাম, এইখান থেকে ২টারে তুলে পেছনে বসায় আপনার জায়গা করে দিচ্ছি, খাড়ান। সেতু মাথা নাড়ালো, উফ, যে যেখানে বসেছে সেখানেই থাকবে। আমি পরে এসেছি, আমি পেছনে বসবো, আপনি বেরিয়ে আসুন। সেতু এগিয়ে গেল পেছনের দিকে। ২-১ জন সিট ছেড়ে উঠে বলল, আপু আপনি আমার সিটটায় বসেন, আমি পিছে যাই। সেতু পিছে ফিরে মিষ্টি করে হাসলো, না ছোটু, তোমরা বসো। আরে আমি আছি তো, পার্টি হবে মামা, গেট রেডি। ছাত্রদের পছন্দ হয়ে গেল নারীটিকে। তারা উৎসুক হয়ে দেখতে লাগলো অগাধ রমণীকে। বাসার অবাক মুখে রুয়াদের সাথে কোলাকুলি করে উঠে এসে সেতুর কাছাকাছি একটি সিটে বসল। সেতুর পাশে জানালার ধারে বসল ঋতু। তার বিস্ময় কাটেনি তখনও।
আজ 4টে বছর যে রুয়াদের খোঁজ পরিবারের কেউ পায়নি। বেঁচে আছে না মরে গেছে, বেঁচে থাকলে কোথায় আছে সেসব কেউ জানে না। সেই নিরুদ্দেশ আগুনের সাথে এভাবে সাক্ষাৎ ঘটা ঋতু মেনেই নিতে পারল না। এছাড়াও অদ্রিজ প্রধানের কথা মনে পড়ল। আজ দুপুরে দেখা হয়েছে, কিন্তু চিনতেই পারেনি সে। দুটো সাক্ষাৎ, দুটো রূপ অদ্রিজ প্রধানের। এরা হঠাৎই ময়মনসিংহে দৃশ্যমান হয়েছে কবে। সে জানত সাত্তার সাহেবের ছেলে বন্দেরের আয়োজন এটা, সবাই তাই জানে, কিন্তু মূল ব্যবস্থাপক অদ্রিজ, তার জ্ঞান কারও নেই। পাশে সেতুর ভারী শ্বাস ঋতুর শরীরে শিহরণ তুলল। সে আস্তে করে বলল, আমাদের 2 সিট আগে মোহর বসে আছে, সেতু দেখেছিস? সেতু কানে ইয়ারফোন গুঁজল, তাতে দুপতাপ গান বাজছে। রুয়াদ বসল না। সে ক্লাসরুমে যেমন ছাত্রদের সামনে দণ্ডায়মান থাকে তেমনি দাঁড়িয়ে রইল। মোহরের পাশে তার সিটটায় রিয়া নামক মেয়েটিকে বসিয়ে দিয়েছে। তার জন্য অবশিষ্ট জায়গা নেই। ছাত্ররা সকলে ব্যাকুল হলো তাকে নিজের সিটে বসাতে। সে দাঁড়িয়ে রইল বাসের দরজার কাছে। অন্ধকার ময়মনসিংহকে বিদায় জানাবার প্রস্তুতি সমেত চালককে হুকুম দিল বাস ছাড়তে। রাত 12টা 18 মিনিটে তৃতীয় বাসটিও ময়মনসিংহ ছাড়ল। যাত্রীদের মাঝে রয়ে গেল কেবল 3 জন মানুষ, সিদ্ধার্থ বণিক, অদ্রিজ প্রধান ও নয়নতারা হক। খাঁচার পাখি আচমকা খাঁচার মুখ খোলা পেলে দিশেহারা হয়। খোলা আকাশটাকে অসীম ও বিভ্রান্তিকর লাগে। খোলা ডানা ঝাপটাতে সে যেদিকে খুশি উড়াল দিতে পারে বলে সে সিদ্ধান্ত নিয়ে কুলাতে পারে না ঠিক কোন দিশায় কত দ্রুত উড়াল দেওয়া দরকার। এ মুহূর্তে নয়নতারার নিজেকে তাই মনে হলো। সে কেন হঠাৎই বাস ছেড়ে নেমে এলো তা এখন মেলাতে পারছে না। অদ্রিজ প্রধান তার চেনা, তা বলে এত বছর পর? লোকটাকে নিজেদের বাড়িতে শেষবার যখন দেখেছে তখন সে বালিকা। লোকটা কলেজ পাশ করে ঢাকা যাবার আগে মায়ের মামা বাড়ি ও সহপাঠী রুয়াদের পরিবারের একবেলা কাটিয়েছিল। তখন নয়নতারার বয়স কম বেশি 6। এরপর সর্বশেষ আরেকবার দেখা হয়েছিল, নয়নতারা তখন প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হয়েছে সবে। বয়স 11। সেবারের সাক্ষাৎ কয়েক সেকেন্ডের, ভালো মতো মনেও নেই। দুটো শেষ সাক্ষাৎই ঝাপসা। এই ভরসায় সে বাস থেকে নেমে এসে ঠিক করেছে কি ভুল তা মেলাতে হিমশিম খাওয়ার সময়টাতে হর্নের শব্দে সে কেঁপে উঠল। একটি কালো কুচকুচে হাই ক্লাস মার্সিডিজ তার সামনে এসে দাঁড়িয়েছে। নয়নতারা দ্বিধাগ্রস্ত নজরে অদ্রিজ প্রধানের দিকে তাকালো এবং বরাবরের মতো চোখাচোখি হলো। আজকের এই 2বারের সাক্ষাতে সে যতবার লোকটার দিকে তাকিয়েছে বাধ্যমূলক যেন সে লোকটার চাহনি তার ওপর নিবদ্ধ দেখেছে। আমরা এই গাড়িতে যাব? অদ্রিজ প্রধান মৃদু সুরে বলল, তার আগে আমি ফ্ল্যাটে ফিরব, এরপর রওনা হব। নয়নতারা চমকে উঠল, এখন ফ্ল্যাটে যাবেন? অদ্রিজ প্রধান সামান্য হাসলেন, আমি তৈরি হয়ে আসিনি, অবস্থা দেখতে এসেছিলাম। শাওয়ার নিতে হবে, চেঞ্জ করতে হবে, চলো। নয়নতারা জিভ নেড়ে ঠোঁট বেজালো। দেখতে অসম্ভব সুন্দর লাগলো তার দ্বিধাভরা মুখখানা। সে একা এ রাতে অজানা বিস্তীর্ণ জায়গায় অপেক্ষাও করতে পারবে না। সিদ্ধার্থ এ পর্যায়ে কিছু বলার জন্য অবাক সুরে ডেকে উঠল, স্যার। অদ্রিজ তাকালেন না। নয়নতারাকে দেখতে দেখতে বললেন, এখন আফসোস হচ্ছে নেমে আসার জন্য? নয়নতারার মাথায় তখন চট করে চাচ্চুর একটা খেলে গেল। আচ্ছা, এখানে চাচ্চুর একটা কথা খেলে গেল, হয়তো এমন কিছু হবে। নিজের কৃতকর্মে আফসোস করতে নেই, সেটা যত বড় ভুলই হোক। নিজের কৃতকাজে নিজেরই আফসোস থাকলে লোকে কি কদর করবে? এ হলো আত্মবিশ্বাসের ঘাটতি, দুর্বলতার চিহ্ন, অন্যকে ক্ষতির সুযোগ করে দেওয়া।
সে বলল, না, আমি নিজে নেমে এসেছি, আফসোস হচ্ছে না। অদ্রিজ মৃদু হাসলেন। তাই? তাহলে ওঠো। বাবার মুখটা ভেসে উঠল নয়নতারার সামনে। কেঁপে উঠল নয়নতারা। বাবা জানলে বিশ্বাসই করবে না নয়নতারা আজ কিছু অসঙ্গীপূর্ণ কাজ করেছে। নয়নতারা সংকুচিত পায়ে গাড়ির পেছনে উঠে বসল। অদ্রিজ নিচু হয়ে তার শাড়ির আঁচল তুলে গাড়ির ভেতরে রাখলেন। ব্যাগ ও ক্যানভাস সিদ্ধার্থের কাছে দিয়ে নয়নতারার পাশের সিটটি দেখিয়ে অনুমতি চাইলেন। ক্যান আই টেক দ্য সিট? নয়নতারা অপ্রস্তুত হয়ে পড়ল। আপনার গাড়ি। ডাজ নট ম্যাটার, ইটস জাস্ট ডিপেন্ডস অন ইউর পারমিশন। আই ক্যান সি ইউর অলরেডি গেট হ্যাসিট্যান্ট। কথাটা বুঝতে নয়নতারার অল্প সময় লাগলো এবং বোঝার সাথে সাথে একটু লজ্জা পেল, সাথে একটু আশ্বস্তও হলো কিনা বলা যায় না। অদ্রিজ বসলেন। তুলনামূলক বড় জায়গা। নয়নতারার ছোট্ট কোমল শরীরটা তার সিটেরই এক কোণে বসে রইল। অদ্রিজ প্রধান শরীর এলিয়ে দিয়ে বসলেন, তবু মাঝে 1 ফুট মতো স্থান রইল। 3/4 প্যান্টের নিচে বড় বড় লোমে ঢাকা পেশিবহুল পা দৃশ্যমান রইল। গাড়ি চলতে শুরু করলে অদ্রিজ বললেন, তুমি আমাদের শহরের রাস্তাঘাট কেমন চেনো? খুব বেশি না। কেন জিজ্ঞেস করেছেন? এ পর্যায়ে আবার নয়নতারাকে একটু নিজ স্বভাব সুবল চঞ্চল লাগলো। অদ্রিজের ভালো লাগলো। অদ্রিজ সে জবাব না দিয়ে বললেন, তুমি আনন্দমোহনে পড়ছো? নয়নতারা মাথা নাড়ালো এবং তার চোখে যে প্রশ্নটা উৎস রইল, অদ্রিজ প্রধান নিজেই সেই প্রশ্নের জবাব দিলেন। আমি জানি না, অনুমান করলাম। তোমরা তো বংশগত আনন্দমোহনের শিক্ষার্থী। নয়নতারা এ পর্যায়ে হেসে ফেলল এবং বিভিন্ন কথাবার্তা প্রশ্ন উত্তর চলতে থাকলো। পারিবারিক আলাপ, টুকরো টুকরো ঘটনা, পড়ালেখা প্রবৃত্তি। এসবের মাঝে নয়নতারা টের পেল না অদ্রিজ তাকে এক মুহূর্তের জন্য গাড়ির গ্লাস দিয়ে রাতের ময়মনসিংহ দেখতে দেননি। কোন পথ দিয়ে গাড়ি কোথা থেকে কোথায় এলো নয়নতারা জানল না, এবং অদ্রিজের গাড়ির গ্লাস হ্যাভিলি টিন্টেড, বাইরে থেকে ভেতরে দেখা যায় না। অদ্রিজ একের পর এক কথায় নিজের দিকে মনোযোগে আটকে রাখলেন। নয়নতারার মনে জন্মানো সংশয় কাটতে লাগলো। সে অদ্রিজের সঙ্গে প্রায় স্বাভাবিক হয়ে এলো। খুব ছোটবেলায় টুকরো টুকরো যেসব যৎসামান্য স্মৃতি কিশোর অদ্রিজকে নিয়ে খেয়ালে ছিল, সেসবের সাথে এই নমনীয় পুরুষ অদ্রিজ প্রধান মিলে একাকার হয়ে একটি ভরসাযোগ্য সহজ অদ্রিজের চিত্র নয়নতারার মানসপটে ছাপ আঁকল। গাড়ি থেকে নেমে একটি বিলাসবহুল এলাকায় পা রাখল নয়নতারা। এটা শহরের ঠিক কোন পাশে তা ঠাহর করার সাধ্যি তার নেই। সিদ্ধার্থ বিনয়ের সাথে তার দরজা খুলে বলল, আসুন ম্যাম। এটুকু বুঝেছি আপনি স্যারের পরিচিত। অদ্রিজ স্যার জানালেন, কাজিন। পদচারণার আওয়াজ এলো। অদ্রিজ নয়নতারাকে বললেন, ওদিকে দেখো। তখন সামনের বহুতল ভবনের দারোয়ান বেরিয়ে এসে বড় ফটক খুলতে যাচ্ছিল। সিদ্ধার্থ বলল, আমরা আবার বেরোবো রমেশ ভাই, আপনি ভেতরে যান। নয়নতারা ভ্রু নাচে বলল, কি দেখব? অদ্রিজ বললেন, একটা কাঠবিড়ালি ছিল, গাড়ির নিচে ঢুকে গেছে। এদিকে মাঝে মধ্যেই এদেরকে দেখা যায়। একটু দূরে একটা কাঠবাদাম গাছ আছে। কাঠবিড়ালি পছন্দ তোমার? চোখে মুখে গদগদ ভাব ফুটিয়ে নয়নতারা বলল, ওদেরকে আমি রোজ দেখি। তাই নাকি? কোথায়? ছোট্ট আপাদের বাগানের পেয়ারা গাছে একগাদা থাকে। একটা পুষেছিলাম আমি, পরে বেটা ফাঁকি দিয়ে পালিয়েছিল। এরপর ওরা আমার দুশমন। ওদেরকে দেখিয়ে লাভ নেই, আমি পছন্দ করি না। এত সুন্দর করে বলল কথাগুলো নয়নতারা। অদ্রিজ হেসে ফেললেন। দারোয়ান রাতের মৃদু আলোয় পিছু ফেরা মেয়েটির পেছনের অংশও ভালোমতো দেখতে পেল না।
তাকে ভেতরে চলে যেতে হলো। মাঝরাতে কাঠবিড়ালির মিথ্যে গল্প শেষ করে অদ্রিজ ও নয়নতারাকে নিয়ে এগোলো। পার্কিংটি বিশাল। কোথাও একটি ছোট্ট আলো জ্বলছে, কেবল অন্ধকার দূর হয়েছে কোনো মতে। মাঝরাতে এইটুকু যথেষ্ট। এ সময় এই অংশে কারো যাতায়াত নেই। ভবনটি ঘুমন্ত, নিস্তব্ধ। সারি ধরা কয়েকটি গাড়ি থেমে আছে। নিস্তব্ধ সুবিশাল বদ্ধ জায়গাটিতে নয়নতারার আবার অস্বস্তি হতে লাগলো। তার মনে হলো ছোট্ট জীবনে আজকের এ পর্যায়ে সে একটি অ্যাডভেঞ্চারে নেমেছে। মন আতঙ্কিত, শঙ্কিত হতে চাইছে, আবার সেটাও পুরোপুরি না হয়ে কৌতূহল ও নতুন কিছু অভিজ্ঞতার লোভে এগিয়ে যাচ্ছে পিলপিল করে। আজকের পর সেও বলতে পারবে সে একা চলতে পারে। যাতায়াতে সে অপুট ও ভীতু নয়। সে বাবার বাদ ভেঙিয়ে চলতে পারে। নয়নতারা রুয়ারটা তাকে বড্ড গবেষক করে রেখে গেছে। সিঁড়ি ও এলিভেটর পাশাপাশি। এলিভেটর আজ 2 দিন অচল। ওটার সাসপেনশন কেবল ড্যামেজ। নিরাপত্তার জন্য এলিভেটর সাময়িক অফ রাখা হয়েছে। অদ্রিজ বললেন, জুতো খোলো। কেন? খোলো বলছি। শাড়ি সামনে জুতো খোলার উদ্দেশ্যে ঝুঁকতে অসুবিধায় পড়তে হলো নয়নতারাকে। অদ্রিজ সঙ্গে সঙ্গে বসে পড়লেন নয়নতারার পায়ের কাছে। নয়নতারা ছিটকে সরতে গিয়েও পারল না। অদ্রিজ জুতোর ফিতে হুক থেকে যত্ন সহকারে খুলে জুতো দুটো হাতে নিয়ে সঙ্গে সঙ্গে নয়নতারাকেও পাজাকোলা তুলে ফেললেন, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এবং ঘটনার আকস্মিকতায় নয়নতারার মস্তিষ্কে বিষয়টি পৌঁছাতে কয়েক সেকেন্ড লাগলো। বোঝার সঙ্গে সঙ্গে শরীর ভারী হয়ে এলো। গা ছমছম করে ওঠার সঙ্গে সঙ্গে কিশোরী শরীরে এক ধরনের ভীতিকর শিহরণ শিরশির করে উঠল। সে চিৎকার করে উঠল, নামান আমাকে! কি করছেন? নামান আমি বলছি। না নামালে আপনি কি পাগল? না, আমাদের এখন 9 তলা বইতে হবে। তুমি পারবে না। কি আশ্চর্য! সিঁড়ি চড়তে পারবো না কেন আমি? আপনি কি মনে করেন আমাকে? অদ্রিজ বেজায় সংক্ষিপ্ত শব্দে বললেন, ঘুড়ি। ঘুড়ি? হালকা হাওয়া দিলে নাটাইয়ের মাথায় বেঁধে উড়ানো যাবে এমন ঘুড়ি। আমি এতটাও চিকন না। প্লিজ আমাকে নামান, আমার অস্বস্তি হচ্ছে। অদ্রিজ মনে মনে হাসলেন। তার কাছে মেয়েটির নেহাত ছোট্ট এক বালিকা বই কিছু নয়। তবে সেই মেয়েটির মাঝে ফুটে ওঠা নারীসুলভ সম্ভ্রমমূলক অস্বস্তির বিষয়টি তার ভালো লাগলো নাকি খারাপ তিনি বুঝলেন না। জানালেন, ছোটবেলায় তোমাকে এমন বহুত কোলে করে রেখেছি, শান্ত হও। নয়নতারার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল। সে জোর দিয়ে বলল, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি। ততটাও না, অন্তত আমার তুলনায়। কেন, আপনার বয়স কি 70? তোমার যখন জন্ম হয় আমার বয়স 14। তোমাকে আমি তেনার মধ্যে ওয়া ওয়া করে কাঁদতে দেখেছি। শখে কোলে নিয়ে বহুবার কাপড় নষ্টের অভিজ্ঞতাও আছে। আমার সামনে এত আনইজি হতে হবে না। বেশি নড়াচড়া করো না, পড়ে যাবে। নয়নতারা বাকরুদ্ধ হলো। এসব কোনো কথা? সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার মনে হলো একে ভাই না ডেকে দাদু ডাকা উচিত হবে। অদ্রিজ তার বিস্ফোরিত চোখ দেখে বললেন, টেক ইট ইজি। দিনের নির্দিষ্ট একটা সময় আমাকে ভারী কাজ করতে হয়। সে হিসেবে তোমাকে 9 তলা বহন করার ফলে শিডিউল ফিল আপ হতে পারত, কিন্তু তুমি ততটাও ভারী নও। নয়নতারা চেঁচিয়ে উঠতে চাইছিল। আপনি নিজেকে কি মনে করেন? বীর হারকিউলিস বংশধর হয়ে জন্মেছেন নাকি? আমার ভর 43 কেজি, মানে 1 মণ 3 কিলো। হিসেব আছে? কিন্তু বলার আগেই এ পর্যায়ে গ্রাউন্ড ফ্লোর থেকে 3য় তলা সিঁড়িতে পৌঁছে অদ্রিজ নামিয়ে দিলেন নয়নতারাকে। তার কাছে এটা নেহাত কোনো বিষয় না হলেও মেয়েটাকে
বাজে রকমের অস্বস্তিতে দেখে তার মেজাজ খারাপ হতে শুরু করছিল। নয়নতারা কিছুক্ষণ নিজেকে সামলাতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে বলল, ওহ, তো কি বললেন আপনি? আপনি আমাকে তেনার মধ্যে ওয়া ওয়া করতে দেখেছেন? অদ্রিজ এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন, তোমাকে আমি বিলাই প্যান্ট পরে নাকে মুখে সর্দি মেখে ব্যাবে করে কাঁদতেও দেখেছি। নয়নতারা কটমট করল, অসম্ভব, আমি ওভাবে কাঁদতেই পারি না। তখন তো স্মার্টফোন ছিল না, থাকলে ছবি তুলে ফ্রেমে বাঁধিয়ে রাখতাম, এখন দেখে অস্বীকার করতে পারতে না। নয়নতারা হাত পা ছুটতে লাগলো, ওহ, জীবনেও না। তোমাকে দেখে আমার এখনো মনে পড়ছে, তোমাদের বাড়িতে রুয়াদকে ডাকতে গেলেই চকলেট চকলেট করে এসে ঘাড়ে চাপতে পেতনির মতো। বেকার মানুষ তখন আমি, 8 আনার লজেন্স কিনে দিয়ে থামাতে হয়েছে। নয়নতারা 2 হাতে মুখ ঢেকে কাঁদো কাঁদো হয়ে বলল, আল্লাহ, ছি, আমি যাব না আপনার সাথে। অদ্রিজ বললেন, আমার অপরাধ কি সত্য বলা? এমন বিশ্রী শর্ত বলে গর্ব করার কিছু নেই, সত্য সত্যই। নয়নতারা মুখ ভেঙচি কাটল। অদ্রিজ হাসলেন আরেকটু, এবং তিনি খেয়াল করলেন আজ বহু বছর পর তিনি বিগত ঘণ্টাখানেক ধরে হাসি হাসি মুখেই আছেন। কারণটা এই ছোট্ট মেয়েটা। তিনি আবার ডাকলেন, এসো। নয়নতারা প্রতিরোধ করে পিছিয়ে গেল কয়েক কদম। ডোন্ট টাচ মি, আমি একাই উঠতে পারবো, এতটাও দুর্বল নই আমি। আপনি আমাকে কি শরীরচর্চার বস্তু পেয়েছেন নাকি? সরুন, আমি উঠছি। এবং নয়নতারা এমনভাবে বলল, অদ্রিজ অবাক হলেন। এটুকু সময় একটি নমনী কেবল নয়নতারা জেদি ও প্রতিরোধী রূপটি কয়েকবার দেখা হয়ে গেল। অদ্রিজকে যেন মনে করিয়ে দিল মেয়েটি হকবাড়ির রক্তের উত্তরসূরি। অদ্রিজ হাতে নয়নতারার উঁচু জুতোটা উঁচিয়ে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলেন। নয়নতারা উঠতে উঠতে 7 তলায় পৌঁছে গড়াগড়ি খাওয়ার জোগাড়, কিন্তু জেদের কাছে সব মাপ। অদ্রিজ শান্ত পায়ে ধীর স্থির উঠতে লাগলেন। নয়নতারা তার আগে 9 তলায় উঠে ফ্ল্যাটের প্রধান দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। অদ্রিজ উঠে এসে বললেন, এবার জিভ বের করে শ্বাস নাও। আপনি নিন, ওই যে ইয়ের মতো, বলে এগিয়ে গেল নয়নতারা। অদ্রিজ বললেন, ইয়ের কিয়ের মতো? এরপর সে বুঝল কুকুরের মতো। কুকুর জিভ বের করে শ্বাস নেয়। অদ্রিজ হেসে ফেললেন। দেখে মনে হলো ফ্ল্যাটটির 2টো বিভাজন। নয়নতারা বলল, কোনটা আপনার ফ্ল্যাট? পুরোটাই। ভেতরে প্রবেশ করেই নয়নতারার হলরুমের সোফাতে বসে পড়ল। এরপর অবাক হবার পালা। তাদের বনেদি দোতলা বাড়িও যথেষ্ট আসবাবপত্রসহ অভিজাত পরিবারটি, কিন্তু এই ফ্ল্যাটটি দেখে তার কাছে মনে হলো সিনেমার দৃশ্যে দেখা হাই ক্লাস অ্যাপার্টমেন্ট যেমন হয়, ক্লাসি। প্রতিটা কোণা চোখে লাগার মতো আধুনিক অভিজাত্যে মাখা। তবে আলোর বড় ঘাটতি, সামান্য এক টুকরো আবছা আলো শুধু নিকষ অন্ধকার দূর করেছে কোনো মতে। নয়নতারা এদিক ওদিক তাকিয়ে সুইচ খুঁজতে লাগলো। অদ্রিজ জিজ্ঞেস করলেন, কি খুঁজছো? সে জবাব দেবার আগে তার মুখের দিকে তাকিয়ে অদ্রিজ সুইচ টিপে আলো জ্বালালেন। নয়নতারা খেয়াল করলো তার নীরবতায় কি এতই আওয়াজ নাকি লোকটার অদ্ভুত আন্দাজ শক্তি। তার মনের কথাগুলো জাদু বলে বুঝে ফেলার মতো ঘটনা বেশ কয়েকবার ঘটল, এবং এত আলোয় নয়নতারার চোখ ধাঁধিয়ে গেল। সেকেন্ড কয়েক আগেও সে ভাবছিল আলোর অকাল পড়েছে এখানে। আলোতে ফ্ল্যাটটির অভিজাত্য আরেক রূপে ধরা দিল। অদ্রিজ বললেন, কফি বানাতে পারো তুমি? চা কফি সব পারি, তবে মেশিন টেশিন চালাতে পারবো না। আপনার মতো এত ধনী নই আমরা, হাতে বানাতে পারি। অদ্রিজ হাসলেন, একটু গভীর এবারের হাসি। তা সামলে বললেন, আমি যদি বলি আমার কিচেনে গিয়ে 2 কাপ বানাও, আমি শাওয়ার শেষ করে এসে পান করব? কি নেবেন, কফি না চা? তোমার ইচ্ছে মতো। অদ্রিজ শাওয়ারে ঢোকার আগে আরেকবার পিছু ফিরে দেখলেন মেয়েটিকে। কোমল, চঞ্চল, কৌতূহল, যথাসম্ভব সাহসী, উপস্থিত বুদ্ধি যথেষ্টেরও কিছু বেশি।
ভদ্রতা, আনুষ্ঠানিকতা, বড় ঘরের মেয়ে হিসেবে কিছু আহ্লাদ, আর বলাই বাহুল্য চোখের ধরার মতো সুন্দরী। তিনি তৎক্ষণাৎ শাওয়ারে না ঢুকে কিচেনের দিকে গেলেন। নয়নতারার সমস্যা হচ্ছে না তেমন, প্রয়োজনীয় সব কিছুই হাতের কাছে চোখের নাগালেই রাখে পিঙ্কি। পিঙ্কি হলো অদ্রিজের রাঁধুনি। সে তৃতীয় লিঙ্গের, নারী রাঁধুনি রাখা বিপজ্জনক তার জন্য। নয়নতারা পাক্কা গিন্নির মতো শাড়ির আঁচলটা অপুট হাতে পিঠ ঘুরিয়ে এনে কোমরে গুজেছে। অদ্রিজ হাসি পেল তা দেখে। জিজ্ঞেস করলেন, রাতের যাত্রায় শাড়ি পরেছ কেন? নয়নতারা কপট ক্ষোভের সাথে বলল, অ্যানি ভাবি, ওনার সঙ্গে দেখা হোক আমার একবার। পোশাক কি গাড়িতে রেখে আসা ভেগে? হ্যাঁ। শাড়ি চেঞ্জ করতে পারো? এখন কিভাবে? অদ্রিজ তাকিয়ে রইলেন চুপচাপ, এবং সঙ্গে সঙ্গে নয়নতারার মুখভঙ্গি এমনভাবে বদলে গেল, বোঝা গেল সে বুঝেছে অদ্রিজ কি বোঝাতে চাইছে। অদ্রিজ অবাক হলো না, তবে ধারণা যুক্ত হলো হক সাহেবের মেয়ের বুদ্ধিমত্তা চমৎকার। নয়নতারা বলল, এখানে চেঞ্জ করব? সে তো নিচে রয়েছে পোশাক। আপনি আবার নিচে নামবেন? আমি তো পারবই না ওঠানামা করতে। বাদ দিন, ওখানে পৌঁছে চেঞ্জ করা যাবে। আপনি একটু তাড়াতাড়ি করুন প্লিজ। ওরা পৌঁছে গেল। অদ্রিজ বললেন, তোমাকে আমাকে কাউকে নিচে নামতে হবে না। ভ্যাগ আসছে, আমি শাওয়ারে যাচ্ছি, আমার একটু দেরি হতে পারে। তুমি চেঞ্জ করে নিয়ে আরামে বসো। অদ্রিজ চলে গেলে নয়নতারা থমকে দাঁড়িয়ে রইল। সে অবাক হতে চেয়ে অবাকটাও ঠিকমতো হতে পারছে না। সে গতকালও ভাবতে পারত না কোথাও একা বেরোবার কথা। আজ সে এই মাঝরাতে মাসুরা ফুফির ছেলের এই অচেনা বিলাসবহুল বিরাট ফ্ল্যাটে সে একা দাঁড়িয়ে চায়ের পানি গরম করছে। কেউ জানে না, নয়নতারা নিজেও মাঝে মধ্যে এই অসম্ভব প্রায় বাস্তবটুকু ভুলে যাচ্ছে। তার গা শিরশির করে কেঁপে উঠল। এক অদ্ভুত বিষণ্ণতার চাদর আশপাশ ঘিরে ধরল তাকে। এটা ভালো হচ্ছে না খারাপ সে বুঝল না। রুয়াদের একটা কথা মনে পড়ল, জীবন পিচ্ছিল। সেথায় হাঁটার পথে ভাবতে নেই এ পথ পরিকল্পনা মতো যাবে। পিচ্ছিল পিষ্টে কখন কিভাবে পা ফসকে পা কোন পথে চলবে তা পা অথবা পিচ্ছিল পথও জানে না। তা বলে এ নিয়ে এত ভাবাভাবির কিছু নেই। ঘটনাবহুল জীবন মাত্রই অভিজ্ঞতাপূর্ণ। নয়নতারা হাসল। কলিং বেল বাজছে। দরজা খুলে দেখল ড্রাইভার লোকটা হাসি মুখে ব্যাগ হাতে দাঁড়িয়ে। তাকে দেখেই বলল, ম্যাম, আপনার কোনো অসুবিধা হয়নি তো? স্যার কল করলেন, ব্যাগ প্রয়োজন আপনার? নয়নতারা বলল, আপনি প্লিজ আমাকে ম্যাম বলবেন না, আমি আপনার অনেক ছোট হব। সিধু হাসল, আমি সিদ্ধার্থ বণিক ম্যাম, স্যারের সহকারী। আপনি আমাকে সিধু ডাকতে পারেন। সিধুদা? আপনি আমার বয়সে বড়। নয়নতারার দিকে তাকিয়ে রইল সিধু কতক্ষণ, এরপর মুচকি হাসল। তার মনে হলো অ্যানি ম্যাডামের পর স্যারের আশেপাশে দ্বিতীয় কোনো নারীর সহজ বিচরণ ঘটল, এবং তাকেও আকস্মিকভাবে সিধুর ভীষণ ভালো লেগে গেল। নয়নতারা নিজের জন্য চা ও অদ্রিজের জন্য কফি বানিয়ে নিয়ে বসে রইল। অদ্রিজ 20 মিনিট পর বেরোলো গোসল করে, এবং বেরোলো খুবই অদ্ভুতভাবে। একটি তোয়ালে পরনে এবং একটি দিয়ে ভেজা চুল মুছতে মুছতে। বুক ভর্তি পশমের ওপর চিকুন একটি বিশাল চেইনের সাথে ব্র্যান্ডের আকৃতির লকেট পরে আছে। বাঁ হাতে লেদার ব্রেসলেট। নয়নতারা অবাক হয়ে নিচে তাকিয়ে রইল, আর চোখ তুলল না। তার মনে হলো লোকটা অদ্ভুত। সাধারণ লাজ লেহাজের কোনো পরোয়া নেই, কিছুটা অস্বাভাবিক চিন্তাধারার অধিকারী। বেশি শিক্ষিত হবার ফলে এরকম নাকি বলা যায় না, তবে সাধারণ সমাজে নারী পুরুষগত বা লাজ লজ্জার সীমারেখার বালাই নেই।
অদ্রিজ ওভাবে চুল মুছতে মুছতে দিব্যি নয়নতারার সামনে এসে বললেন, এখনও চেঞ্জ করনি কেন? নয়নতারা কিছু বলতে পারল না। সে আস্তে আস্তে ব্যাগ থেকে একটি কামিজের সাথে স্কার্ট ও ওড়না বের করে কোলে রেখে বসে রইল ওভাবেই। অদ্রিজ কিছুক্ষণ তার নিচু মুখটার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে এগিয়ে এসে নয়নতারার পায়ের কাছে উঁচু হয়ে বসলেন। নয়নতারা চমকে গেল। অদ্রিজ শান্ত, অদ্রিজ শান্ত, শীতল স্বরে বলল, তুমি কি ভয় পাচ্ছ মিস্ট্রেস? তাহলে আমার নিজেকে অপরাধী মনে হবে, কিন্তু আমি কি এখনো অবধি খারাপ কিছু করেছি তোমার সঙ্গে? নয়নতারা মুখ তুলে চাইল। মুখের সামনে খুব সুন্দর একটি পৌরষ মুখশ্রী দেখতে পেল। চোখ দুটো ভয়ানক সুন্দর, সাগরের চকচকে জলস্রোতের মতো গভীর চোখের মনি তার দিকে তাকিয়ে। নয়নতারা মাথা নেড়ে বলল, না, ভয় লাগছে না, আমি ভয় পাই না। অদ্রিজ বললেন, এসো আমার সঙ্গে। নয়নতারার পোশাকটি হাতে নিয়ে নয়নতারাকে নিয়ে নিজের কক্ষের দিকে গেল। নয়নতারাকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে বলল, যাও, আমি হলরুমে গিয়ে বসছি। আমি নিশ্চয়তা দিচ্ছি এখানে কোনো সমস্যা হবে না তোমার। এরপর রুমের দরজার লক দেখিয়ে দিয়ে বললেন, কোনো রকম সংশয় থাকলে রুমের দরজাটাও লক করে দাও, এবং এটা আমার নিজের রুম। আমার নিজের রুম, কেউ নিরাপত্তার ঘাটতি রাখে না। নয়নতারা মৃদু সুরে বললেন, কে বলল আমি ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি না আমি। অদ্রিজ কোনোরূপ প্রতি উত্তর না করে চলে গেল। নয়নতারা শাড়ি খুলতে গিয়ে বেজায় বিপত্তিতে পড়ল। বেশ কিছু সময় লাগলো তার পোশাক পরিবর্তন করতে, এবং পোশাক পরিবর্তন করলো রুমেই। এরপর ওয়াশরুমে গেল চোখে মুখে পানি দিতে। ওয়াশরুম কম, তার কাছে বিলাসিতার প্রতিযোগিতা লাগলো। সেখানে তার ব্যবহৃত কোনো পণ্য নেই, সব ম্যান। রুম থেকে বেরোনোর আগে চকচকে প্লাস্টিক পেন্টিংয়ের দেয়ালে একপাশে দুটো ছবির ফ্রেম নজরে এলো তার। মাসুরা ফুফি ও তার স্বামী, অর্থাৎ পিতামাতার ছবি শোয়ার ঘরে টাঙিয়ে রেখেছেন অদ্রিজ। নয়নতারার জানা মতে দুজনই মৃত। পিতার মৃত্যু কী করে হয়েছে জানা নেই, তবে মাসুরা ফুফু কঠিন অসুখে পড়ে মরেছিলেন এটুকু জানে নয়নতারা। রুমে একটি কাবার্ড, ড্রেসিং টেবিল ও বেড ছাড়া উল্লেখযোগ্য আসবাব নেই। বাকিটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের একটি বেডরুম হিসেবে যা যা থাকা দরকার সেভাবে সজ্জিত। সে বেরিয়ে দেখল অদ্রিজ কফিতে একটি চকলেট সদৃশ কিছু দিয়েছেন। নয়নতারা জিজ্ঞেস করল, এটা কি? অদ্রিজ বললেন, সুইট ক্যান্ডি। হয়ে গেছে তোমার? নয়নতারা হাসতে লাগলো, আপনি সুইট ক্যান্ডি খান? অদ্রিজ চোখ তুলে নয়নতারার হাসি দেখে বলল, তোমার চা ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। অদ্রিজ উঠে বেডরুমের দিকে গেল। নয়নতারা হলরুমের সোফায় বসে এদিক ওদিক তাকাতে লাগলো। সে কিচেন, হলরুম ও বেডরুম ঘোরার পরও ফ্ল্যাটের নকশা ঠাহর করতে পারল না। শুধু এটুকু বুঝলো এটা সুবিশাল। যতক্ষণ অদ্রিজ তৈরি হলেন নিজের কক্ষে, নয়নতারার গা ছমছম করতে লাগলো হলরুমে বসে থেকে। যেন যতদূর চোখ যায় বিস্তৃত বিশালতা, কিন্তু কোথাও প্রাণের আভাস নেই। বহুদূর অবধি কারো শ্বাস প্রশ্বাসের আওয়াজ নেই। একাধিক এসির ভোঁতা আওয়াজে কান গমগম করে, দমবন্ধ হওয়ার উপক্রম হয়। নিস্তব্ধ প্রাণহীন হলরুমে নিজের শ্বাস ছাড়া কোনো আওয়াজ নেই, কেননা আসবাবপত্ররা শ্বাস গ্রহণ করে না। তার মনে হলো ঘন্টা দুয়েকের ব্যবধানে তার দুনিয়ায় কিছু পরিবর্তন এসেছে। যা হবার নয় তা ঘটেছে। তার ভেতরে অদ্ভুত এক উত্তেজনা কাজ করতে লাগলো। একটু হাসলো, তাতে সংশয় কমল না, তবে মনে হলো সে কিছু নতুন করেছে নির্দ্বিধায়। রুয়াদের ভাতিজি হিসেবে সে নিখুঁত, দুঃসাহসী ও গবেষক নয়নতারা হক।
মাঝরাত হলে আলফাজ আর জুয়াতেও নেশা পায় না। তাছাড়া আজ তার কুফা দিবস চলছে, সব কিছু হাতছাড়া যাচ্ছে, পরিস্থিতি প্রতিকূল। সুইটকে ওভাবে এক বুড়ো পিচাসিনীর সাথে বিদায় দিয়ে আসার পর পোকার টেবিলে লাখ 6 টাকা হেরে মাথা টকবক করতে লাগলো। তাই সে গিয়ে বসল ক্লাবের রসালো পাশটায়। রাত গভীর হলে শরীরে তার রসের ঘাটতি পড়ে যায়, তখন গলা ও চোখ সমান তালে ভেজাতে হয়। গলা ভেজানোর জন্য বিভিন্ন ধরনের মদ থাকলেও চোখ ভেজাতে আজ সুন্দরীদের তেমন বন্দোবস্ত পাওয়া গেল না। বলিউডে তার প্রিয় অভিনেত্রী আছে বেশ কয়েকজন, তবে তার মাঝে কারিনা কাপুর প্রধান। এর কারণ কারিনার কয়েকটি গান তার সবচেয়ে প্রিয়। সে যখন ছোট তখন প্রথম একদিন টিভিতে দেখতে পেল এক নায়িকা লাল একটি প্যাটকাটা পোশাক পরে পিঠ পিছনের দিকে শূন্যে এলিয়ে হাত ছেড়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। শ্বাসের সাথে সাথে নায়িকার গলা, বুক ও পেট ওঠানামা করছে আর গান বাজছে। প্রিন্সের সর্বাঙ্গ শিরশির করে উঠেছিল। এরপর সে নায়িকার আরেকটা গান এলো। উফ, কি ডান্স, কি ফিগার! প্রিন্স তখন নায়িকা কারিনা কাপুরের ছবি জোগাড় করে সিনার সাথে চিপকালো, কিন্তু সবসময় সিনার সাথে চিপকে রাখা সম্ভব নয় বলে ফেভিকল দিয়ে নিজের শোবার কক্ষের দেয়ালে চিপকে রাখলো। প্রতিদিন দুবেলা চুমু খেত। লোকের নাকি ক্যাটরিনা ক্যাফকে পছন্দ। প্রিন্সের নাক কুচকে যায় একথা শুনলে। টিকটিকির মতো চিকন শরীর, হাওয়া তালে ধোলে। ওই একটা ফিগার হলো, প্যাট নেই, পিঠ নেই, ফিগার হতে হবে কারিনা কাপুরের মতো। প্রিন্সের মনে হয় সে যদি ভাগ্যক্রমে এমন প্রভাবশালী বড়লোক পরিবারের ছেলে নাও হতো, তাহলে সে যে কোনো মূল্যে অন্তত শুধু বড়লোক হতো, এভাবে ক্লাব বা আসর জমিয়ে মদ খাওয়া ও মেলোকের নাচ দেখার জন্য। এটাই তার জীবনের একমাত্র স্বপ্ন। তবে সে ক্লাবের রসালো পাশে এসে নাচনেওয়ালি ছেড়িদের মাঝেও কারিনা কাপুরকেই খুঁজে ফেরে। না পেলে মেজাজ খারাপ হয়। তবু সে গ্লাসের পর গ্লাস গিলে গেল, আধখোলা চোখে তাকিয়ে রইল। গান বাজছে, নাচ চলছে, কিন্তু অনুভূতি নেই। সদ্য হেরে আসা 6 লাখের দুঃখ মাথার চারপাশে কাকের মতো নাচছে আর কাকা করছে। এছাড়া তার চোখের সামনে সুইট এসে হাসছে। এরপর সে দেখতে পাচ্ছে কোনো এক ডাইনির হাত হাস্যরত সুইটকে পিছনের দিকে টানছে। সেই ডাইনিটি সেতু নামক পিশাচিনী ও সেই পিশাচিনীর বাপ ভ্যাম্পায়ার বাদুর কালাম হক সুইটকে পাশিয়ে তাদের পরিবারকে ধ্বংস করে তাদের সমস্ত রাজনৈতিক শক্তি, হাটবাজার, রাস্তার টেন্ডার সহ সব হাতিয়ে নিচ্ছে। মনের দুঃখ সইতে না পেরে সেও গ্লাস হাতে নিয়ে টলতে টলতে উঠে গেল। একটানে শার্টটা খুলে ফেলে উড়িয়ে দিল কোথাও। শার্ট পরে নাচানাচিতে ফিল আসে না। শার্ট খুলতেই ঘাড়ের বাঁ পাশে কালো কুচকুচে একটি ট্যাটু দেখা গেল। শুধু একটা সাদা সেন্টু গেঞ্জি পরে সে সুন্দরীর গা ঘেঁষে তালে ঢুমকা মারতে লাগলো। অবশ্য পর্যায়ক্রমে গেঞ্জিটাও খুলে ফেলে দেওয়া হবে এবং আগামীকাল লোক মোতায়েত করা হবে ডাইনি হত্যার আগে পিশাচিনীটাকে ক্লাবে নাচানো হবে নিশ্চিত। আচ্ছা, পর্ব 7 এখানেই শেষ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রাত্রি ইসলাম। পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, সাথেই থাকুন।